গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যখন আমরা মাসের পর মাস প্রস্তুতি নিই, তখন তো আমাদের পুরো জগৎটা আটকে থাকে ওই বইয়ের পাতায় আর নোটপ্যাডে, তাই না? একদম। মানে এটা খুব স্বাভাবিক একটা মনস্তত্ত্ব। আমরা তো আমরা ভাবি যে সিলেবাসের প্রতিটি তথ্য মোগাজাস্ত্রে মজুদ করা মানেই যুদ্ধ জয়ের চূড়ান্ত প্রস্তুতি। একটা জটিল সমীকরণ মেলানোর মতো আর কি। সঠিক তথ্য জানা থাকলে সঠিক উত্তর দেওয়া যাবে, আর তাতেই সাফল্য নিশ্চিত। হ্যাঁ, আমরা আসলে তথ্যের উপর নির্ভর করতে ভালোবাসি। কারণ তথ্য দৃশ্যমান, পরিমাপযোগ্য, আর এর উপর আমাদের একটা পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু যখনই সেই ইন্টারভিউ বোর্ডের ভারী কাঠের দরজাটা ঠেলে আমরা ভেতরে পা রাখি, তখন কিন্তু ওই চেনা সমীকরণটা পুরোপুরি বদলে যায়। আজকের এই গভীর বিশ্লেষণে বা ডিপ ডাইভে সবাইকে স্বাগত। আশ্চর্যের বিষয় হলো, আমরা মুখে একটা শব্দ উচ্চারণ করার অনেক আগেই আমাদের শরীর কথা বলতে শুরু করে দেয়। ঠিক, আমাদের হাগড়ার ভঙ্গি, চোখের দৃষ্টি, এমনকি আমাদের শ্বাস-প্রশ্বাসও প্রশ্নকর্তাদের কাছে একের পর এক বার্তা পাঠাতে থাকে। আর আজ আমরা ঠিক সেই না বলা ভাষারই পাঠোদ্ধার করব। যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, আমাদের হাতে আজ যে তথ্যসূত্রটি রয়েছে সেটি হল মাস্টারিং ইন্টারভিউ পয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ নামক একটি গাইড। এটি বিশেষ করে শিক্ষক বা এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য তৈরি এবং একদম বোর্ড পরীক্ষিত। হ্যাঁ, আর আজকের লক্ষ্য হল অবচেতনভাবে করা শরীরের এই ভুলগুলোকে কিভাবে সচেতনভাবে নিয়ন্ত্রণে এনে নিজের পক্ষে কাজ করানো যায় তার নিখুঁতভাবে বিশ্লেষণ করা। তো যে কোনো পরিচয়ের শুরুটা তো মুখমণ্ডল আর চোখ দিয়েই হয়। সোর্সে প্রথমেই যে মারাত্মক ভুলের কথা বলা হয়েছে তা হল চোখে চোখ না রাখা, মানে ১ নম্বর ভুল। অনেকেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় নিচে তাকান বা বা ছাদের দিকে তাকিয়ে থাকেন। এটা খুব কমন। আমার তো সবসময় মনে হতো মানুষ হয়তো নার্ভাসনেসের কারণে নয়, বরং মস্তিষ্ক থেকে কোনো পুরনো তথ্য হাতড়ে বের করার জন্যই অবচেতনভাবে অন্যদিকে তাকায়। ঠিক যেমন আমরা কোনো কিছু মনে করার সময় একটু ওপরের দিকে তাকাই আর কি। আপনার এই ধারণাটা কিন্তু আংশিক সত্য। মানে কগনিটিভ লোড বা মস্তিষ্কে যখন একসঙ্গে অনেক তথ্যের চাপ পড়ে, তখন আমরা অনেক সময় ফোকাস করার জন্য চোখ অন্যদিকে সরিয়ে নেই। হ্যাঁ, সেটাই তো। কিন্তু ইন্টারভিউয়ের মতো একটা অত্যন্ত ফর্মাল এবং চাপের পরিবেশে এই আচরণের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা একটু ভিন্ন। আমাদের পুরো বিষয়টা বুঝতে হবে বিবর্তন এবং স্নায়ুতন্ত্র জায়গা থেকে। ও আচ্ছা, বিবর্তনের সাথে এর কি সম্পর্ক? আসলে ইন্টারভিউ বোর্ডকে আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে একটা থ্রেট বা হুমকি হিসেবে বিবেচনা করে। তখন আমাদের ভেতরে ফাইট অর ফ্লাইট রেসপন্স বা লড়ো নয়তো পালাও প্রতিক্রিয়া সক্রিয় হয়ে ওঠে। রাইট। সরাসরি চোখে চোখ রাখাটা প্রাণীজগতে অনেক সময় আধিপত্য বা আগ্রাসনের লক্ষণ। তাই যখন কোনো প্রার্থী নিজেকে দুর্বল বা অতিরিক্ত নার্ভাস মনে করেন, তখন তার অবচেতন মন সংঘাত এড়ানোর জন্য বা এক ধরনের বশ্যতা স্বীকার করার ভঙ্গিতে স্বয়ংক্রিয়ভাবেই চোখ সরিয়ে নেয়। মাই গুডনেস! অর্থাৎ আমি হয়তো কোনো উত্তর মনে করার জন্য অন্যদিকে তাকাচ্ছি, কিন্তু ইন্টারভিউয়ারের সাবকনশিয়াস মাইন্ড সেটাকে আমার আত্মবিশ্বাসের অভাব বা দুর্বলতা হিসেবেই ধরে নিচ্ছে। একদম ঠিক। আর সেই কারণেই গাইডে বলা হয়েছে প্রশ্নকর্তার দিকে ৩ থেকে ৫ সেকেন্ড স্বাভাবিক আই কন্ট্যাক্ট বা দৃষ্টি সংযোগ রাখতে হবে। ৩ থেকে ৫ সেকেন্ড। ওকে। হ্যাঁ, এরপর দৃষ্টিটা স্বাভাবিকভাবেই প্যানেলের অন্য সদস্যদের দিকে ঘুরিয়ে আবার মূল প্রশ্নকর্তার কাছে ফিরে আসা যেতে পারে। এটা প্রমাণ করে যে প্রার্থী সেই ওই চাপের পরিবেশেও নিজের স্নায়ুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। দারুণ একটা পয়েন্ট। এই স্নায়ু নিয়ন্ত্রণের বিষয়টা মুখের অভিব্যক্তির ক্ষেত্র খুব স্পষ্ট। সোর্সে বলা হয়েছে অনেকেই আছেন যারা ইন্টারভিউয়ের চিন্তায় ভ্রু কুঁচকে একটা অস্থির এক্সপ্রেশন নিয়ে বসে থাকেন, যেটা ৪ নম্বর ভুল। হ্যাঁ, আর আরেকটা চরম দিকও আছে। ঠিক। ১৩ নম্বর ভুল হিসেবে উল্লেখ করা হয়েছে যে কেউ কেউ একদম রোবটের মতো সিরিয়াস হয়ে যান, যেন হাসলে বা মুখে কোনো এক্সপ্রেশন আনলেই তাদের অযোগ্য বলে ধরে নেওয়া হবে। এই রোবোটিক সিরিয়াসনেস বা অতিরিক্ত গাম্ভীর্য কিন্তু আসলে একটা খুব পরিচিত ডিফেন্স মেকানিজম, মানে আত্মরক্ষার কৌশল আর কি। আচ্ছা, কিভাবে? মানুষ যখন খুব বেশি মানসিক চাপে থাকে, তখন সে নিজের দুর্বলতা ঢাকতে সমস্ত আবেগ লুকিয়ে ফেলতে চায়। সে ভয় পায় যে তার মুখের কোনো পেশির সামান্য নড়াচড়াও হয়তো তার নার্ভাসনেসকে ধরিয়ে দেবে। ও, তাই সে পুরো মুখমণ্ডলকেই ফ্রিজ করে ফেলে। একদম। কিন্তু উল্টো দিক থেকে দেখলে একজন অভিব্যক্তিহীন মানুষকে খুব অহংকারী বা আনঅ্যাপ্রোচেবল বলে মনে হয়। ইন্টারভিউয়াররা তো রোবট খুঁজছেন না, তারা মানুষ খুঁজছেন।
তা তো বটেই, আর তার বদলে গাইড বলছে একটা হালকা ভদ্রচিত হাসি আর রিল্যাক্সড মুখমণ্ডল বজায় রাখতে। কোনো প্রশ্নে বিরক্তি প্রকাশ করা বা দীর্ঘশ্বাস ফেলা, যা 11 নম্বর ভুল, সেটা তো একেবারেই চলবে না। এক্সপ্রেশন হতে হবে একদম নিউট্রাল। হ্যাঁ, নিউট্রাল কিন্তু পজিটিভ। তবে এখানে মাথা নাড়ানোর যে বিষয়টা আছে সেটা বেশ ইন্টারেস্টিং। 7 নম্বর ভুল। অনেকেই আছেন যারা প্রশ্নকর্তার প্রতিটি কথায় খুব দ্রুত এবং ঘন ঘন মাথা নাড়েন। এটা অনেকেই করেন। অতিরিক্ত মাথা নাড়ানোটা অনেকটা সেই ধরুন গাড়ির ড্যাশবোর্ডে রাখা স্প্রিং লাগানো পুতুলের মতো মনে হয়, একটু টোকা লাগলেই অনবরত কাঁপতে থাকে। আবার সোর্সের 18 নম্বর ভুল হল কনফিউজড হলে মাথা একদিকে হেলিয়ে দেওয়া, আর 12 নম্বর ভুলের তালিকায় আছে মাথা অতিরিক্ত নিচু করে রাখা। ওই স্প্রিং লাগানো পুতুলের উপমাটা একদম যথাযথ। অতিরিক্ত মাথা নাড়ানোটা হলো ওভার কম্পেনসেশন, মানে নিজেকে জোর করে প্রমাণ করার চেষ্টা। হ্যাঁ, প্রার্থী বুঝতে পারছেন না যে তিনি বোর্ডের মন জয় করতে পারছেন কিনা, তাই তিনি শারীরিকভাবে বোঝানোর চেষ্টা করেন যে আমি আপনাদের সব কথার সাথে একমত। আচ্ছা। কিন্তু গাইড বলছে মাথা সোজা রাখতে, থুতনি মেঝের সমান্তরালে বা লেভেলে রেখে সামনে তাকাতে হবে, এবং প্রয়োজন অনুযায়ী সামান্য বা পরিমিত নোট করতে হবে। রাইট। আর চোখের পলক ফেলার ব্যাপারটা 19 নম্বর ভুল হিসেবে বারবার চোখের পলক ফেলার কথা বলা হয়েছে। নার্ভাস হলে চোখের এই অতি সক্রিয়তার পেছনের কারণটা ঠিক কি? এটা পুরোপুরি ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় একটি প্রক্রিয়া। স্ট্রেস বা মানসিক চাপের কারণে আমাদের শরীরে যখন অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, তখন আমাদের হার্ট রেট বাড়ে আর চোখের চারপাশের পেশিগুলো অতি সক্রিয় হয়ে ওঠে। নার্ভাসনেসের কারণে আমাদের চোখ খুব দ্রুত শুকিয়ে যেতে শুরু করে, তাই মস্তিষ্ক বারবার পলক ফেলে চোখকে ভেজানোর এবং সুরক্ষিত রাখার চেষ্টা করে। তার মানে আমাদের চোখ আর মুখমণ্ডল যদি শান্ত থাকে, তবে প্রাথমিকভাবে আমরা নার্ভাসনেসকে অনেকটাই আড়াল করতে পারি। একদম তাই। কিন্তু এই নার্ভাস এনার্জি তো শুধু মুখে আটকে থাকে না। যদি মুখমণ্ডল শান্তও রাখা যায়, দেখা যায় সেই অস্থিরতা ঘাড় থেকে নেমে আমাদের বসার ভঙ্গি বা পশ্চারকে প্রভাবিত করছে। মাথা সোজা থাকলেও বসার ভঙ্গি যদি ভুল হয়, তবে কিন্তু পুরো ইমপ্রেশনটাই নষ্ট হয়ে যেতে পারে। বসার ভঙ্গি হল আমরা কিভাবে স্পেস বা চারপাশের জায়গাকে ব্যবহার করছি তার একটা সরাসরি প্রকাশ। আপনি কতটা জায়গা দখল করে আছেন এবং কিভাবে আছেন তা আপনার ভেতরের মানসিক অবস্থার নিখুঁত প্রতিচ্ছবি। সোর্স ম্যাটেরিয়ালে খুব পরিষ্কার করে বলা আছে যে চেয়ারে হেলে বসা বা ঢিলেঢালা পশ্চার একদমই চলবে না। এটা 2 নম্বর ভুল। সোজা হয়ে বসতে হবে আর কাঁধ থাকতে হবে খোলা। হ্যাঁ, এরপর 10 নম্বর ভুলের তালিকায় একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে, ডিফেন্সিভ বা আক্রমণাত্মক ভঙ্গি। অনেকেই হাত বুকে আড়াআড়ি করে বেঁধে বসেন বা বুক চেপে ধরেন। এটা খুব চোখে পড়ে। এই ডিফেন্সিভ পশ্চারকে আমার মনে হয় যেন নিজের শরীরের চারপাশে একটা অদৃশ্য দুর্গ বা ব্যারিকেড তৈরি করার চেষ্টা, যেন বাইরের পৃথিবীর আক্রমণ থেকে বা কঠিন প্রশ্নের হাত থেকে নিজের নরম সংবেদনশীল অংশগুলোকে বাঁচানোর একটা মরিয়া প্রচেষ্টা, অনেকটা শামুকে নিজের খোলসে লুকিয়ে পড়ার মতো। খুব সুন্দর বলেছেন। ঠিক তাই। বুকে হাত বেঁধে বসা মানে আপনি শারীরিকভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, এবং এর অর্থ দাঁড়ায় আপনি মানসিকভাবেও নতুন কোনো আইডিয়া বা প্রশ্নের জন্য উন্মুক্ত নন। আপনি দেয়াল তুলে দিয়েছেন। আবার এর উল্টোটাও আছে। 14 নম্বর ভুলে বলা হয়েছে কেউ কেউ খুব বেশি সামনের দিকে ঝুঁকে বসেন, যাকে সোচ ফরওয়ার্ড লিন বলা হচ্ছে, এবং এটিকে অন্যের স্পেসে আগ্রাসন হিসেবে ধরা হয়েছে। এর বদলে ন্যাচারাল আপরাইট পশ্চার বা স্বাভাবিক সোজা ভঙ্গি বজায় রাখতে হবে। একদম। আর 8 নম্বর ভুল হিসাবে পা নাড়ানো বা বারবার বসার জায়গা বদলানোর মতো অস্থিরতা একদম বাদ দিয়ে 2 পা মাটিতে স্থির রাখার কথা বলা হয়েছে। হ্যাঁ, পা স্থির রাখাটা গ্রাউন্ডিংয়ের জন্য খুব জরুরি। কিন্তু এই সামনের দিকে ঝুঁকে বসার পয়েন্টটায় আমি একটু ভিন্ন মত পোষণ করছি। মানে আমরা তো জানি যে কারো কথার প্রতি খুব আগ্রহ থাকলে বা গভীর মনোযোগ দিলে আমরা স্বাভাবিকভাবেই একটু সামনের দিকে ঝুঁকে বসি। তাহলে ইন্টারভিউয়ের ক্ষেত্রে এটি কেন নেতিবাচক? ঠিক কতটা ঝোঁকাকে খুব বেশি বলা যায়? আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক। সামান্য সামনের দিকে ঝোঁকা অবশ্যই মনোযোগের লক্ষণ, কিন্তু সমস্যাটা হলো মাত্রায় এবং ইন্টারভিউয়ের পরিবেশের প্রেক্ষাপটে। আচ্ছা। সাইকোলজিতে একটা নির্দিষ্ট শাখা আছে যাকে বলে প্রক্সেমিক্স বা ব্যক্তিগত পরিসরের বিজ্ঞান। ইন্টারভিউয়ের টেবিলটা শুধু একটা আসবাব নয়,
এটা হলো একটা অদৃশ্য মনস্তাত্ত্বিক সীমানা। টেবিলের ওপারটা ইন্টারভিউয়ারের জোন আর এপারটা আপনার। ও, অর্থাৎ আমি যখন খুব বেশি সামনের দিকে ঝুঁকে পড়ছি তখন আমি সেই সীমানা অতিক্রম করছি। একদম। ধরুন আপনার কাঁধ টেবিলের ওপর চলে এসেছে বা আপনার মাথা স্বাভাবিকের চেয়ে অনেকটা সামনে এগিয়ে গেছে। তখন আপনি মূলত ইন্টারভিউয়ারের পার্সোনাল স্পেসে বা ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ করছেন। ব্যাপারটা বেশ সেন্সিটিভ তাহলে। হ্যাঁ, অবচেতনভাবে এটি ইন্টারভিউয়ারের মস্তিষ্কের অ্যামিগডালাকে সিগন্যাল দেয় এবং একটা অস্বস্তি তৈরি করে। তিনি এটাকে আগ্রহ হিসেবে না দেখে আগ্রাসন বা অতি উৎসাহ হিসেবে দেখেন। তাহলে সঠিক ভঙ্গিটা কি হবে? একটা সুন্দর নিয়ম হলো আপনার মেরুদণ্ড সোজা থাকবে, তবে আড়ষ্ট নয়। আপনি কোমর থেকে হয়তো 1 বা 2 ইঞ্চি সামনে ঝুঁকতে পারেন, কিন্তু আপনার শরীরের ভার আপনার নিজের সিটেই থাকবে, সামনের টেবিলের ওপর নয়। রাইট। তো মেরুদণ্ড সোজা হলো, বসার ভঙ্গি ঠিক হলেও, কিন্তু এরপর এই অস্থির এনার্জি গিয়ে জমা হয় আমাদের হাতে। বসার ভঙ্গি সঠিক হলেও হাতের ভুল সঞ্চালন ইন্টারভিউ বোর্ডে বিরক্তির অন্যতম বড় কারণ হতে পারে। হাত হলো আমাদের কথার ভিজুয়াল অ্যাকম্পানিমেন্ট। কথা বলার সময় হাতের নড়াচড়া আমাদের মস্তিষ্কের চিন্তাগুলোকেই দৃশ্যমান করে তোলে। সোর্সের ৩ নম্বর ভুলে বলা হচ্ছে অপ্রয়োজনীয় হাত নাড়া বা অতিরিক্ত জেস্চার এড়িয়ে চলতে হবে। হাত কোলের ওপর বা টেবিলের পাশে শান্তভাবে রাখতে হবে। হুম। এই অতিরিক্ত হাত নাড়ানোকে আমি একটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের সাথে তুলনা করতে পারি। কন্ডাক্টরের হাতের লাঠি বা ব্যাটনটা মূলত মিউজিকের তাল ঠিক রাখে, কিন্তু নার্ভাসনেস যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন মনে হয় যেন সেই কন্ডাক্টর মিউজিকের তাল ভুলে গেছেন আর অন্ধের মতো এলোপাতারি লাঠি ঘোরাচ্ছেন। আহা, দারুণ অ্যানালজি। হাত তখন কথার ছন্দ ধরে রাখার বদলে একটা বিশাল ডিস্ট্র্যাকশন বা মনোযোগ বিক্ষিপ্ত করার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কথা বলার সময় হাত একদম স্থির রাখাটাও তো অনেকের কাছেই খুব অস্বস্তিকর মনে হতে পারে। এই ভারসাম্যটা কিভাবে বজায় রাখা সম্ভব? হাতের মুভমেন্ট বা জেস্চার করাটা খারাপ নয়, যদি তা আপনার কথার পরিপূরক হয়। কিন্তু হাতের মুভমেন্ট কথার চেয়ে বেশি হয়ে গেলেই মুশকিল। এর সমাধান হল রেস্টিং পজিশন বা বিশ্রাম নেওয়ার একটা নির্দিষ্ট জায়গা ঠিক করা। অর্থাৎ যখন আমি কথা বলছি না বা হাতের কোনো দরকার নেই তখন হাত দুটো কোলের উপর হালকা করে জড়ো করে রাখা বা টেবিলের উপর স্থির রাখা। হ্যাঁ, আর যখন কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝানোর দরকার হবে তখন হাত ব্যবহার করে আবার সেই রেস্টিং পজিশনে ফিরিয়ে আনা। এরপর ৯ নম্বর ভুলে যে বিষয়টা বলা হয়েছে সেটা আরও অদ্ভুত। নার্ভাস হয়ে ঠোঁট, নাক বা মুখে হাত দেওয়া বা ঘাড় চুলকানো। বলা হচ্ছে হাত সবসময় মুখ থেকে দূরে রাখতে হবে। এটা কেন? সাইকোলজির ভাষায় একে বলা হয় প্যাসিফাইং বিহেভিয়ার বা নিজেকে শান্ত করার অবচেতন চেষ্টা। নিজেকে শান্ত করার চেষ্টা মানে আমরা যখন চাপে থাকি তখন নিজেদের অজান্তেই নিজেদের আদর করে বা ছুঁয়ে শান্ত করার চেষ্টা করি। ব্যাপারটা ঠিক সেরকমই। আমাদের মুখমণ্ডল, ঠোঁট এবং ঘাড়ে প্রচুর সেন্সরি নার্ভ বা স্নায়ু প্রান্ত থাকে। যখন আমরা নার্ভাস হই তখন এই জায়গাগুলোতে হাত দিলে বা ঘষলে তা আমাদের ভেগাস নার্ভকে উদ্দীপ্ত করে। ও আচ্ছা, ভেগাস নার্ভ। হ্যাঁ, এটি মস্তিষ্ককে একটা সাময়িক স্বস্তির সিঙ্গল পাঠায়। ছোটবেলায় যেমন বাচ্চারা ভয় পেলে বা অস্বস্তিতে পড়লে আঙুল চষে, বড় বয়সে সেটাই নাক চুলকানো, ঠোঁট কামড়ানো বা ঘাড়ে হাত দেওয়ার মতো সূক্ষ্ম আচরণে বদলে যায়। সত্যি অদ্ভুত। আর ইন্টারভিউয়াররা কিন্তু খুব সহজেই এই প্যাসিফাইং সিগন্যালগুলো ধরে ফেলতে পারেন এবং বুঝতে পারেন যে প্রার্থীর ওপর প্রচণ্ড মানসিক চাপ রয়েছে। এই শারীরবৃত্তীয় ব্যাখ্যাগুলো সত্যি চমৎকার। শরীর এবং মনের এই অদ্ভুত সংযোগটা আমরা সাধারণত খেয়ালই করি না। তবে বডি ল্যাঙ্গুয়েজে শুধু দেখার বিষয় তা কিন্তু নয়, এটি শোনারও বিষয়। শারীরিক স্থিরতা আসার পর দেখতে হবে আমাদের কণ্ঠস্বর ও টাইমিং কিভাবে আমাদের আত্মবিশ্বাস তুলে ধরে। একদম ঠিক। ৫ নম্বর ভুলে স্পষ্ট করে বলা আছে যে খুব ধীরে কথা বলা, যা শোনাই যায় না, বা খুব জোরে ও আগ্রাসীভাবে কথা বলার বদলে মাঝারি, স্পষ্ট ও স্থির কণ্ঠে কথা বলতে হবে। ভয়েস মডুলেশন বা কণ্ঠের ওঠানামা একটা বিশাল ফ্যাক্টর। আপনি কতটা জানেন তার চেয়েও বড় কথা আপনি সেটা কতটা দৃঢ়তার সাথে প্রকাশ করছেন। আর ১৫ নম্বর ভুলটি হল বাক্যের শেষে কণ্ঠস্বর বা ভলিউম ঝুলে যাওয়া বা ফেড আউট হয়ে যাওয়া। সোর্স বলছে এটা একটা মারাত্মক ভুল। শেষ শব্দটিও একদম ক্লিয়ার করে বলতে হবে।
এই ফেড আউট হয়ে যাওয়াটাকে আমি তুলনা করব একটা প্লেনের ল্যান্ডিংয়ের সাথে। ট্রেনের ল্যান্ডিং। হ্যাঁ, ভাবুন তো, একজন পাইলট পুরো আকাশপথটা দারুণ দক্ষতায় উড়ে এলেন, কিন্তু রানওয়ে ছুঁতে যাওয়ার ঠিক 1 সেকেন্ড আগে প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেল বা ল্যান্ডিং গিয়ার কাজ করল না। সর্বনাশ। বাক্যের শেষে গলার আওয়াজ হারিয়ে ফেলাটাও ঠিক সেরকমই। পুরো উত্তরের ইম্প্যাক্ট বা প্রভাব শূন্য করে দেয়। দারুণ একটা মেটাফর দিয়েছেন। বাক্যের শেষে গলার আওয়াজ কমে যাওয়ার প্রধান কারণ হল অবচেতন মনে তৈরি হওয়া সংশয়। আচ্ছা। প্রার্থী হয়তো উত্তরটা শুরু করেছিলেন খুব জোর দিয়ে, কিন্তু মাঝপথে গিয়ে তার নিজেরই মনে সন্দেহ তৈরি হল যে তিনি ঠিক বলছেন কিনা। মস্তিষ্ক যখন বুঝতে পারে যে উত্তরটা হয়তো ভুল হতে চলেছে, তখন সে অবচেতনভাবেই কণ্ঠস্বর নিচু করে দেয়, যাতে ভুলটা কম শোনা যায় বা ভুলের দায়ভার কিছুটা এড়ানো যায়। তার মানে এটি বোর্ডকে পরিষ্কার বার্তা দেয় যে প্রার্থী নিজের তথ্যের প্রতি আস্থাশীল নন। একদম। এরপর আসি টাইমিংয়ের ক্ষেত্রে। 6 নম্বর ভুলে বলা হয়েছে, প্রশ্ন শেষ হবার আগেই মাঝপথে থামিয়ে দিয়ে উত্তর দেওয়া যাবে না। পুরো প্রশ্ন শুনে 1 সেকেন্ড থেমে তারপর উত্তর শুরু করতে হবে। এটা রেসপেক্ট বা সম্মানেরও বিষয়। আর 16 নম্বর ভুলে আছে কোনো প্রশ্নে হঠাৎ চুপ হয়ে যাওয়া বা প্যানিক পজ এড়িয়ে চলতে হবে, তার বদলে পরিষ্কার করে বলতে হবে, একটু ভাবছি। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কিরকম? ইন্টারভিউ বোর্ডে একটা পিন পতন নীরবতার মধ্যে একটু ভাবছি বা আমি একটু সময় নিচ্ছি বলাটা কি নিজের দুর্বলতা প্রকাশ করে না? মনে হয় না যে আমি উত্তরটা জানি না বলে জোর করে সময় কেনার চেষ্টা করছি? সাধারণ দৃষ্টিতে এমনটা মনে হতে পারে, কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা একদম উল্টো। একটু ভাবছি বলাটা কোনোভাবেই দুর্বলতা নয়, বরং এটা প্রচণ্ড প্রফেশনালিজমের পরিচয়। তাই নাকি? হ্যাঁ, যখন কেউ একটা কঠিন প্রশ্নের মুখে হঠাৎ একদম চুপ হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায় আর মুখে একটা আতঙ্কের ছাপ ফুটে ওঠে, যাকে সোর্সে প্যানিক পজ বলা হয়েছে, সেটা বোর্ডের কাছে মনে হয় যেন প্রার্থী পুরোপুরি ব্ল্যাঙ্ক বা শূন্য হয়ে গেছেন। মানে হ্যাং হয়ে যাওয়া কম্পিউটারের মতো আর কি। ঠিক, তার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ওই আইউইপ্যারাটা বা জমে যাওয়াটাই দুর্বলতা, সময় নেওয়াটা নয়। একদম ঠিক। আপনি যখন শান্তভাবে বলেন, আমি একটু ভাবছি, তখন আপনি আসলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিচ্ছেন। আপনি বোর্ডকে জানাচ্ছেন যে আপনি প্রশ্নটা শুনেছেন, আপনি মোটেও কনফিউজড নন, আপনি শুধু আপনার চিন্তাগুলোকে সুশৃঙ্খলভাবে গুছিয়ে নেওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় নিচ্ছেন। ওয়াও! এটি প্রমাণ করে যে আপনি চাপের মুখেও নিজের স্নায়ু ধরে রাখতে পারেন এবং যৌক্তিকভাবে চিন্তা করার ক্ষমতা রাখেন। দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতন একটা ব্যাখ্যা। এতক্ষণ ধরে আমরা মুখমণ্ডল, বসার ভঙ্গি, হাতের ব্যবহার এবং কণ্ঠস্বর নিয়ে বিশদে জানলাম। কিন্তু ইন্টারভিউর ঠিক আগের মুহূর্তে যখন হৃৎপিণ্ড মিনিটে 120 বার স্পন্দিত হয়, তখন এই সব নিয়ম মাথায় রাখা কি আদৌ সম্ভব? বেশ কঠিন, সন্দেহ নেই। সোর্সের শেষ অংশে একটা মাস্টার ফর্মুলা এবং ইন্টারভিউ রুমের দরজা খোলার ঠিক আগের মুহূর্তের একটা দারুণ টেকনিকের কথা বলা হয়েছে। এই অংশটা আমার মতে পুরো গাইডের সবচেয়ে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক টুল। 20 নম্বর এবং 17 নম্বর ভুলে বলা হচ্ছে, রুমে বসা এবং ওঠায় কোনো তাড়াহুড়ো বা রাশ মুভমেন্ট করা যাবে না। খুব শান্তভাবে প্রবেশ ও প্রস্থান করতে হবে। আর বের হওয়ার সময় ধন্যবাদ না জানিয়ে হঠাৎ বেরিয়ে যাওয়া চলবে না। শেষে অবশ্যই বলতে হবে, থ্যাংক ইউ স্যার বা ম্যাডাম। হ্যাঁ, ভদ্রতা বজায় রাখাটা জরুরি। এরপর বোর্ড অনুমোদিত সেই বডি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা দেওয়া হয়েছে, মানে কাম পশ্চার বা শান্ত ভঙ্গি প্লাস স্টেডি ভয়েস বা স্থির কণ্ঠস্বর প্লাস ন্যাচারাল আই কন্ট্যাক্ট বা স্বাভাবিক দৃষ্টি সংযোগ, আর তার সাথে পোলাইট স্মাইল বা ভদ্রচিত হাসি। কিন্তু সবচেয়ে কার্যকর মনে হল ওই 10 সেকেন্ডের রিসেট টেকনিকটা। হ্যাঁ, এই রিসেট টেকনিকটার বায়োলজিক্যাল মেকানিজম বোঝা খুব জরুরি। টেকনিকটা হলো দরজা খোলার আগে গভীর শ্বাস নেওয়া, কাঁধ ঢিলা করা, হালকা হাসি রাখা, চোখ সামনে রাখা এবং মনে মনে নিজেকে বলা, আই অ্যাম প্রিপেয়ার্ড বা আমি প্রস্তুত। এই 10 সেকেন্ডের রিসেট টেকনিকটিকে আমরা কম্পিউটারের রিবুট বাটনের সঙ্গে তুলনা করতে পারি। যখন সিস্টেম ওভারলোড হয়ে যায়, তখন একটা ছোট্ট রিবুট যেমন পুরো প্রসেসরকে আবার ফ্রেশ করে দেয়, এই টেকনিকটাও ঠিক সেরকম। কিন্তু আমার প্রশ্ন হলো, এতক্ষণ ধরে শেখার সব শারীরিক টেকনিক আর এত নার্ভাসনেস, আমাদের মস্তিষ্ক কিভাবে মাত্র এই 10 সেকেন্ডে প্রসেস করে নিজেকে শান্ত করে? খুব সুন্দর প্রশ্ন।
এই 10 সেকেন্ডে আমরা মূলত আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে বা অটোনমিক নার্ভাস সিস্টেমকে ম্যানুয়ালি ওভাররাইড করছি বা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছি। ম্যানুয়ালি ওভাররাইড করছি। হ্যাঁ, যখন আপনি সচেতনভাবে গভীরভাবে শ্বাস নেন তখন তা আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সিগন্যাল পাঠায়। এই সিস্টেমটি হলো শরীরের প্রাকৃতিক ব্রেক। এটি আপনার হার্ট রেট বা হৃদস্পন্দন কমিয়ে দেয় এবং শরীরকে শান্ত করে। মানে আমি নিজের শরীরকে জোর করে বোঝাচ্ছি যে চারপাশে ভয়ের কিছু নেই। ঠিক তাই। আর যখন আপনি কাঁধ ঢিলা করেন এবং মুখে একটা হালকা হাসি আনেন তখন আপনার শরীর মস্তিষ্ককে উল্টো দিক থেকে পজিটিভ সিগন্যাল পাঠাতে শুরু করে। নার্ভাসনেসের যে একটা চক্র বা লুপ তৈরি হয়েছিল সেটা ভেঙে যায়। অসম। আর শেষে যখন আপনি নিজেকে বলেন আমি প্রস্তুত, তখন আপনার ফোকাস ভয়ের জায়গা থেকে সরে আত্মবিশ্বাসের জায়গায় স্থির হয়। এই ছোট্ট রিবুটটা নার্ভাসনেস দূর করে আপনাকে বর্তমান মুহূর্তে থাকতে সাহায্য করে। পুরো আলোচনা থেকে এই বিষয়টা একদম স্ফটিকের মতো পরিষ্কার যে ইন্টারভিউর প্রস্তুতি মানে শুধু সিলেবাস শেষ করা নয়। বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা কোনো জন্মগত প্রতিভা নয়। একদমই না। এমন নয় যে কেউ কেউ এমনিতেই কনফিডেন্ট আর কেউ জন্মগতভাবেই নার্ভাস। এটি পুরোপুরি একটা স্কিল বা দক্ষতা যা সচেতনভাবে সংশোধন এবং আয়নার সামনে অনুশীলন করলে খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। একদম। নিজের শরীরের উপর এই সচেতন নিয়ন্ত্রণটাই একজন সাধারণ প্রার্থীকে একজন অসাধারণ প্রার্থীর থেকে আলাদা করে দেয়। আজকের এই আলোচনা থেকে আমরা অনেক কিছুই জানলাম। চোখের দৃষ্টি মনস্তত্ত্ব থেকে শুরু করে স্পেস ম্যানেজমেন্ট, হাতের প্যাসিফাইং বিহেভিয়ার এবং কণ্ঠস্বরের টাইমিং সবকিছু কিভাবে একটা শক্তিশালী উপস্থিতি তৈরি করে তার পেছনের বিজ্ঞানটা আমরা বুঝলাম। হ্যাঁ, আশা করি যারা শুনছেন তাদের জন্য এটা খুব উপকারী হবে। তবে একেবারে শেষে সবার জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। আজকের সোর্স মেটেরিয়ালে আমরা দেখলাম কিভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউয়ারের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। কিন্তু একটা খুব মজার এবং গভীর প্রশ্ন হল, আমাদের এই শারীরিক ভঙ্গি কি শুধু অন্যের কাছে আমাদের প্রেজেন্টেশন বা উপস্থিতিকে বদলায়, নাকি এটি আমাদের নিজেদের ভেতরের মানসিকতাও বদলে দিতে পারে? দারুণ একটা পয়েন্ট। ধারুন এপনে ভেতরে প্রচণ্ড নার্ভাস, কিন্তু আপনি সচেতনভাবে কাঁধ সোজা করে চোখে চোখ রেখে কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী হওয়ার ভান করে বসলেন। এই যে ফেক ইট টিল ইউ মেক ইট বা শারীরিক ভঙ্গি দিয়ে সফলতার অভিনয় করা, এই সোজা হয়ে বসার ভঙ্গিটা কি আসলেই একটা সময় পর আমাদের মস্তিষ্ককে ধোঁকা দিয়ে ভেতরের সত্যিকারের আত্মবিশ্বাসটা জাগিয়ে তোলে? ভাববার মতো বিষয়। শারীরিক ভঙ্গি আর আমাদের মনস্তত্ত্বের এই অদ্ভুত উল্টো দিকের সম্পর্কটা নিয়ে একটু ভেবে দেখবেন। আমাদের শরীর কি শুধুই মনের আয়না, নাকি শরীর নিজেই মনকে নিয়ন্ত্রণ করতে পারে? আজকে ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।